প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 10-এর ফাইনাল ভূগোল বিষয়ের, অর্থাৎ যেটাকে আমরা পার্ট 8 বলছি 50 মার্কের জন্য, যেটা তোমাদের ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক হিসাবে ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো নিশ্চয়ই তোমরা হাতে পেয়ে গেছো। তো চলো বন্ধুরা, আমরা ভূগোল বিষয়ের এই পার্ট 8-এর যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে 50 মার্কের, সমস্ত প্রশ্নের উত্তর ঝটপট আমরা সুন্দর করে দেখে নিই। এগুলো সুন্দর করে তোমাদের খাতায় তোমরা লিখে ফেলো। প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে কিন্তু তোমাদের সামনে আজকে আমি তুলে ধরছি। এই প্রশ্নের উত্তরগুলো একদম নিখুঁত, তোমরা কিন্তু লিখলে একদম সম্পূর্ণ ফুল মার্ক পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, উত্তরগুলো আমরা দেখে নিই ঝটপট। 1 নম্বর কী আছে দেখো, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। দেখো, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন আছে। অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো, এখানে তোমাদের যে 4টে অপশন আছে তার মধ্যে সঠিক হবে গিরিখাত। গ দাগের অপশনটা সঠিক হবে। হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট সংকীর্ণ ফাঁক হলো কি বলতো? খ দাগের উত্তরটা সঠিক হবে বার্কসুন্ড। ঠিক জোড়াটি নির্বাচন করো। এখানে এই ঠিক জোড়াটি মোটামুটি যে 4টি জোড়া আছে তার ভিতরে খ দাগেরটা সঠিক হবে পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল। আচ্ছা, নেক্সট আছে, এটা বলছে ঠিক জোড়াটি নির্বাচন করো। ঘ দাগের অপশনটা সঠিক হবে বালিয়াড়ি বায়ুর সঞ্চয় কাজ। ঠিক আছে, নেক্সট কী আছে, ক্রান্তীয় চিরহরিত অরণ্যের উদ্ভিদের অন্যতম একটা বৈশিষ্ট্য কী হবে? উদ্ভিদের ডালপালা একসাথে যুক্ত হয়ে চাঁদোয়া সৃষ্টি করে। নেক্সট কী আছে, অতিবিরল জনঘনত্বযুক্ত একটি রাজ্য হলো কি বলতো? সিকিম। ঘ দাগের অপশনটা সঠিক হবে। আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো কি বলতো? বালিয়াড়ি। বালিয়াড়ি কারণ সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয়, আর আরোহণ মানে হচ্ছে কি বলতো? সঞ্চয় কার্য। ঠিক জোড়াটি নির্বাচন করো। গ দাগের অপশনটি সঠিক হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ চিরহরিত বৃক্ষ হবে মেহগনি। একদম সঠিক প্রত্যেকটা প্রশ্ন কিন্তু। ভারতের রুট বলা হয় কাকে? দুর্গাপুরকে। খ দাগের অপশনটা সঠিক হবে। নেক্সট আমরা দেখে নেব শূন্যস্থান পূরণ, 3টে আছে। দেখো, বায়ুর ড্যাশ প্রক্রিয়ায় বালি ও পলিকণা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়। উত্তর হবে ভাসমান প্রক্রিয়া। এই শূন্যস্থানে লিখবে তোমরা ভাসমান প্রক্রিয়া। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন আছে, ড্যাশ উপত্যকা পীরপাঞ্চল ও উচ্চ হিমালয় পর্বতশ্রেণী দ্বারা বেষ্টিত। এখানে শূন্যস্থানে লিখবে কাশ্মীর। কাশ্মীর কিন্তু সঠিক উত্তর হবে। ঠিক আছে, অর্থাৎ কাশ্মীর উপত্যকায় পীরপাঞ্চল ও উচ্চ হিমালয় পর্বতশ্রেণী দ্বারা বেষ্টিত। নেক্সট প্রশ্ন আছে, ড্যাশ মৌসুমী বায়ুর প্রভাবে ভারতের শীতকাল প্রায় শুষ্ক প্রকৃতি। উত্তর পূর্ব মৌসুমী। শূন্যস্থান পূরণে কী হবে? উত্তর পূর্ব মৌসুমী বায়ু দ্বারা। ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কী আছে দেখো, বাক্যটি সত্য হলে ঠিক, অসত্য হলে ভুল লেখো। দেখো, নদী খাতে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলি হলো মন্তকূপ। এটা একদম ঠিক হবে কিন্তু। হ্যাঁ, ভারতের উপকূল অঞ্চলে দিনের বেলা স্থলবায়ু প্রবাহিত হয়। এটা ভুল হবে। শুষ্ক ও উষ্ণ আবহাওয়া চা চাষের পক্ষে আদর্শ। এটা হবে ভুল। ঠিক আছে, এবার দেখো স্তম্ভ মেলাও আছে, অর্থাৎ ডান ও বাম স্তম্ভ মেলাতে হবে। দেখো, আমি মিলিয়ে দিচ্ছি। বিশুদ্ধ কাঁচামাল হবে তুলো, মালাবার উপকূল হবে কয়াল, আর হিমবাহ হবে ক্রেভাস। ঠিক আছে, তাহলে যেভাবে ঠিক করা আছে এটা কিন্তু সঠিকভাবে করা আছে, এইভাবে কিন্তু তোমরা খাতায় লিখে নেবে। নেক্সট কী আছে দেখো, সংক্ষিপ্ত উত্তর দাও 2 মার্কের। ঠিক আছে, 4টি দিয়ে আছে, 4 দুগুণি 8। 1 নম্বর আছে, পলল বেজনী কেন পর্বতের পাদদেশে সৃষ্টি হয়? দেখো, উত্তরটি দেখো, নদীর সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিভাগ হলো পলল বেজনী। প্রধানত এই ভূমিভাগ পলিগঠিত এবং বেজনী অর্থাৎ হাত পাখার মতো দেখতে বলে একে পলল বেজনী বলা হয়। এটা কিন্তু মধ্যগতির একদম শুরুতেই দেখা যায়। আর আচ্ছা, পার্বত্য অঞ্চল ছেড়ে নদী সমভূমিতে এসে পড়লে ভূমির ঢাল হঠাৎ কমে যায় বলে নদীর স্রোত এবং বহন ক্ষমতা দুটিই হ্রাস পায়। এর ফলে সমভূমিতে অবতরণের সময় অর্থাৎ পর্বতের পাদদেশীয় অঞ্চলে নদী উপত্যকায় পলি বালি কাকর প্রভৃতির জমি ত্রিকোণ পলল ভূমির সৃষ্টি হয়। হিমালয়ের পাদদেশে গঙ্গার বিভিন্ন উপনদীর গতিপথে এই ধরনের ভূমিরূপ প্রায়ই দেখা যায়। আচ্ছা, নেক্সট প্রশ্ন কী আছে দেখো, ভারতের পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। সুন্দরভাবে উত্তরটা দেওয়া আছে। দেখো, ভারতের পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে না ওঠার ভৌগোলিক কারণগুলি হচ্ছে নিচে আলোচনা করা হলো। 1 নম্বর আছে, খাড়া মহীসোপান। কাম্বে উপসাগরের মহীসোপান খাড়া হয়, ক্ষয়জাত পদার্থ সমুদ্রতলে তলিয়ে যায়, ফলে মোহনায় বদ্বীপ গঠিত হতে পারে না। 2 নম্বর, কঠিন শিলাস্তর। নদীগুলি কঠিন আগ্নেয় রূপান্তরিত শিলায় গঠিত হয়, সংকীর্ণ গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হওয়ায় অত্যধিক ক্ষয়কাজ করতে পারে না, তাই নদীগুলিতে পলি ও বালির পরিমাণ কম, তাই কি হয়নি? তোমার বদ্বীপ গঠিত হয়নি। নেক্সট আছে স্বল্প দৈর্ঘ্য। ভারতের পশ্চিম বাহিনীর নদীগুলি স্বল্প দৈর্ঘ্যের উপনদী কম হওয়ায় পলির যোগান কিন্তু কম। অর্থাৎ পশ্চিম বাহিনীর নদী কিন্তু দুটোই আছে, একটা হচ্ছে নর্মদা আর একটা হলো তাপ্তি। এই নদী দুটির মোহনে কিন্তু কোনো বদ্বীপ গঠিত হয়নি। নেক্সট প্রশ্ন কী আছে, অক্ষাংশ ভেদে হিমরেখার উচ্চতা ভিন্ন হয়, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। তো চলো উত্তরটা দেখে নিই। যে কাল্পনিক রেখার উপরে বরফ জমে থাকে বা যে কাল্পনিক রেখার নিচে বরফ গলে যায় তাকে হিমরেখা বলে। পৃথিবীর সর্বত্র হিমরেখা সব সময় একই উচ্চতায় বা একই স্থানে অবস্থান করে না। হিমরেখার উচ্চতা বা অবস্থান উষ্ণতার উপর বেশি নির্ভরশীল হওয়ায় অক্ষাংশ ভেদে হিমরেখার উচ্চতা ভিন্ন হয়, কারণ নিরক্ষরেখা থেকে মেরুর
দিকে সূর্যরশ্মির পতন কোণের তারতম্য লক্ষ্য করা যায়, ফলে ক্রমশ উষ্ণতা কমতে থাকে। তাই নিরক্ষরেখা থেকে মেরুর দিকে হিমরেখার উচ্চতা ক্রমশ কমতে থাকে। মেরু অঞ্চলে তথা উচ্চ অক্ষাংশ বিশিষ্ট অঞ্চলে হিমরেখা সমুদ্র সমতলে অবস্থান করে। অক্ষাংশের মান যত কম হয় হিমরেখার উচ্চতা তত বৃদ্ধি পায়। এইটুক লিখে দিলে একদম পারফেক্ট এবং সঠিক উত্তর কিন্তু হবে। নেক্সট প্রশ্ন কি আছে, ভারতের জলবিভাজকে উন্নয়নের দুটি উদ্দেশ্য লেখো। দেখো উত্তরটা কি হবে, যে পরিকল্পনার মাধ্যমে সমগ্র নদী অববাহিকা অঞ্চলের ভূমিক্ষয়, ধস, বন্যা, খরা প্রতিরোধ করে জমি, মাটি, জল, বনভূমির যথাযথ ব্যবহারের মাধ্যমে এই অঞ্চলের বাস্তুতন্ত্র, পরিবেশের উৎপাদন ও সম্পদের স্থায়ী উন্নয়ন করা যায় তাকে জলবিভাজিকা উন্নয়ন বা ব্যবস্থাপনা বলে। আচ্ছা, জলবিভাজিকা উন্নয়ন ঘটানোর মূল দুটি উদ্দেশ্য কী কী দেখো। 1 নম্বর, জলবিভাজিকা উন্নয়নের প্রধান উদ্দেশ্য হলো প্রাকৃতিক উৎসগুলি থেকে পাওয়া জল ও সমাজের জলের চাহিদার মধ্যে ভারসাম্য রাখার ব্যবস্থা করা। 2 নম্বর কী আছে, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করা ও এলাকার সামগ্রিক পরিবেশের উন্নতি ঘটানো। আচ্ছা, নেক্সট আমাদের 3 মার্কের প্রশ্ন দেওয়া হয়েছে। দেখো প্রশ্নগুলো কি বলেছে, ধাপ চাষ, ফালি চাষ, সমোন্নতি রেখা বরাবর চাষের মাধ্যমে কিভাবে মৃত্তিকা প্রতিরোধ করা যায় বা মৃত্তিকার ক্ষয় প্রতিরোধ করা সম্ভব। দেখো 1 নম্বর, ধাপ চাষ। মাটি সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো ধাপ চাষ। ধাপ চাষ পাহাড়ি অঞ্চলে ভূমিক্ষয়কে নিয়ন্ত্রণ করতে পারে। পাহাড়ি বা ঢালু জমিতে ঢাল অনুযায়ী সিঁড়ি বা ধাপ গঠন করলে ঢালের কৌণিক মান হ্রাস পায়। তাই ধাপ তৈরি করলে সেখানে জলের প্রবাহকে নিয়ন্ত্রণ করা যায়। 2 নম্বর হচ্ছে ফালি চাষ। দেখো পাহাড়ি অঞ্চলে ছোট ছোট অংশে পাহাড়ের ঢালু জমিতে আড়াআড়িভাবে ফিতাকৃতি জমি তৈরি করে ক্ষয় প্রতিরোধী শস্য চাষ করার পদ্ধতিকেই ফালি চাষ বলে। শিম, ডাল, সয়াবিন, ভুট্টা প্রভৃতি শস্য চাষ করা হয়। এই পদ্ধতিতে ভূমিক্ষয় রোধ হয় ও মাটির জলধারণ ক্ষমতা বাড়ে। আচ্ছা, নেক্সট, সমোন্নতি রেখা বরাবর চাষ। পার্বত্য অঞ্চলে উঁচু নিচু এলাকায় সমান উচ্চতাযুক্ত বিন্দুগুলিকে যোগ করে যে রেখা পাওয়া যায় তাকে সমোন্নতি রেখা বলে। ওই রেখা বরাবর শস্যক্ষেত্র তৈরি করে কৃষিকাজ করা হয়। এতে জলপ্রবাহ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। তাহলে এই 3টে পয়েন্ট যদি লিখে দাও, এখানে কিন্তু 3-এ 100% তোমাকে 3 দিয়ে দেবে। নেক্সট প্রশ্ন কি আছে চলো দেখে নিই। নিম্নলিখিত বিষয়গুলির ভিত্তিতে নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার পার্থক্য নিরূপণ করো। 3টে বিষয় দিয়েছে, সৃষ্টির প্রক্রিয়া, উপত্যকার আকৃতি আর অবস্থান। এই 3টের বিষয়কে নিয়ে কী করতে হবে, আমাদের পার্থক্য লিখতে হবে। তো চলো উত্তরটা দেখে নেওয়া যাক। দেখো নদী উপত্যকা, হিমবাহ উপত্যকা, বিষয় কি, সৃষ্টির প্রক্রিয়া। বলে দিয়েছে পয়েন্টটা, নদীবাহিত পাথরগুলি পরস্পরের সঙ্গে সংঘর্ষে বা নদীখাতের সঙ্গে ঘর্ষণের ফলে এই ভূমিরূপ তৈরি হয়। এদিকে লিখবে, পার্বত্য অঞ্চলে যে উপত্যকার মধ্য দিয়ে হিমবাহ প্রবাহিত হয় সেখানে অবঘর্ষ প্রক্রিয়ায় হিমবাহ উপত্যকার সৃষ্টি হয়। আচ্ছা, 2 নম্বর হচ্ছে উপত্যকার আকৃতি। দেখো শুষ্ক বা অর্ধশুষ্ক অঞ্চলে পার্শ্বক্ষয়ের চেয়ে নিম্নক্ষয়ের মাত্রা বেশি হয় বলে আয় আকৃতি এবং আর্দ্র ও আর্দ্রপ্রায়ী অঞ্চলে নিম্নক্ষয়ের সঙ্গে সঙ্গে কিছুটা পার্শ্বক্ষয় হতে থাকে বলে ভি আকৃতির উপত্যকার সৃষ্টি হয়। এদিকে লিখবে, পার্বত্য অঞ্চলে যে উপত্যকার মধ্য দিয়ে হিমবাহ প্রবাহিত হয় সেখানে অবঘর্ষ প্রক্রিয়ায় হিমবাহ উপত্যকার আর তলদেশ ও পার্শ্বদেশ প্রায় সমানভাবে না মসৃণ হয় এবং এর ফলে উপত্যকার আকৃতি ইংরেজি অক্ষরে হয়। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব অবস্থান। শুষ্ক মরু অঞ্চল ও তুষারাবৃত অঞ্চল ছাড়া নদী উপত্যকা ভূপৃষ্ঠের প্রায় সর্বত্রই দেখা যায়। হিমবাহ উপত্যকা শুধুমাত্র সুউচ্চ পার্বত্য অঞ্চল ও শীত মেরু অঞ্চলে সীমাবদ্ধ। আচ্ছা, নেক্সট প্রশ্নটা এবার আমরা দেখে নেব, হিমালয় পর্বতমালা কীভাবে ভারতীয় জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। দেখো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুব সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। হিমালয় পর্বতমালা ভারতের উত্তরে প্রহরীর মতো বিরাজমান হয়ে ভারতের জলবায়ুকে গভীরভাবে প্রভাবিত করছে। 1 নম্বর, তীব্র শীত থেকে রক্ষা। হিমালয় পর্বতমালা ভারতের উত্তরে অবস্থান করায় শীতকালে সাইবেরিয়া থেকে আসা অতি শীতল বায়ু ভারতের অভ্যন্তরে প্রবেশ করতে পারে না, ফলে শীতের তীব্রতা কম থাকে। আচ্ছা, 2 নম্বর কী লিখবে, শৈলক্ষেপ বৃষ্টিপাতের সহায়তা। ভারতের দক্ষিণ দিক থেকে আসা মৌসুমি বায়ু হিমালয়ের দক্ষিণ ঢাল অর্থাৎ প্রতিবাদ ঢালে বাধা পেয়ে গাঙ্গেয় সমভূমিতে শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটায়। নেক্সট হচ্ছে আরামদায়ক জলবায়ু। হিমালয় পর্বতমালার উচ্চতা অনেক বেশি হয়, উপত্যকা অঞ্চল আরামদায়ক জলবায়ু বিরাজমান। নেক্সট পয়েন্ট লিখবে, মৌসুমি বায়ু নিয়ন্ত্রণ। দেখো হিমালয় পর্বতমালা মৌসুমি বায়ুর গতিপথকে নিয়ন্ত্রণ করে থাকে। নেক্সট পয়েন্ট লিখবে, পশ্চিমা ঝঞ্ঝার প্রাদুর্ভাব থেকে রক্ষা করা। ভারতের উত্তর পশ্চিম দিক থেকে আগত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব হিমালয়ের জন্য বাধাপ্রাপ্ত হয়, পূর্ব দিকে বেশি দূর অগ্রসর হতে পারে। এবার দেওয়া আছে দেখো 5 মার্কের প্রশ্ন 3টে। 1 নম্বর প্রশ্ন আছে, হিমবাহের সঞ্চয়কার্যের ফলে গঠিত বিভিন্ন প্রকার গ্রাবরেখার সচিত্র বর্ণনা দাও। অর্থাৎ চিত্রসহ কিন্তু এখানে বর্ণনা দিতে হবে।
দেখো এই প্রশ্নের উত্তরটা কিন্তু তোমরা তোমাদের টেক্সট বই থেকে গ্রাব্যরেখার যে শ্রেণীবিভাগ আছে সেখান থেকে সুন্দর করে নিতে পারো বা এখান থেকে লিখে নিতে পারো, কিন্তু এখান থেকে লিখলে ছবিটা কিন্তু তোমাদের বই থেকে আঁকবে, তাহলে কিন্তু ভালো হবে। দেখো গ্রাব্যরেখা, হিমবাহ ক্ষয়জাত পদার্থগুলিকে হিমবাহের সাথে বাহিত হয়ে উপত্যকার বিভিন্ন অংশে সঞ্চিত হয়, এরূপ সঞ্চয়কে গ্রাব্যরেখা বলে। অবস্থানের ভিত্তিতে গ্রাব্যরেখা বিভিন্ন প্রকার। দেখো 1 নম্বর হচ্ছে পার্শ্ব গ্রাব্যরেখা, হিমবাহ পদার্থকে ঠেলে এগিয়ে নিয়ে যাওয়ার সময় দুই পার্শ্বে সঞ্চিত হয়ে সৃষ্ট গ্রাব্যরেখা হলো পার্শ্ব গ্রাব্যরেখা। এখানে কি করবে, ছবিটা দিয়ে দেবে, ঠিক আছে। 2 নম্বর মধ্য গ্রাব্যরেখা, দুটি হিমবাহ পাশাপাশি প্রবাহিত হলে মিলন অঞ্চলে সঞ্চিত গ্রাব্যরেখা হলো মধ্য গ্রাব্যরেখা। তারপরে এখানে ছবি দিতে হবে পাশে তোমাদেরকে। 3 নম্বর লিখবে প্রান্ত গ্রাব্যরেখা, হিমবাহ যেখানে এসে শেষ হয় অর্থাৎ গলে যায় সেখানে পদার্থ সঞ্চিত হয়ে সৃষ্ট গ্রাব্যরেখা হলো প্রান্ত গ্রাব্যরেখা। আচ্ছা নেক্সট, হিমবাহের তলদেশে পদার্থ সঞ্চিত ছাড়া সৃষ্ট গ্রাব্যরেখা হলো ভূমি গ্রাব্যরেখা। আচ্ছা নেক্সট, বলয় আকারে সজ্জিত গ্রাব্যরেখা হলো বলয়ধর্মী গ্রাব্যরেখা। আচ্ছা এখানে কিছু স্পেলিং মিস্টেক আছে, কিন্তু এগুলো কিন্তু গ্রাব্যরেখা হবে, ঠিক আছে, এখানেও এটা কিন্তু গ্রাব্যরেখা হবে। আচ্ছা তারপরে আছে সমুদ্রের তলদেশে সজ্জিত প্রান্ত রেখাকে স্তরায়িত গ্রাব্যরেখা বলে, এটাও কিন্তু গ্রাব্যরেখা হবে, স্পেলিং মিস্টেক আছে। কাশ্মীরের লিডার ও কোলাহই উপত্যকায় বিভিন্ন প্রকার গ্রাব্যরেখা দেখা যায়। এইটুক লিখলে হবে, কিন্তু ছবিটা কিন্তু তোমাদের দিতে হবে, বই থেকে তোমরা সুন্দর করে ছবিগুলো দেখে এঁকে নেবে। আচ্ছা নেক্সট আছে কি, ভারতের কোন অঞ্চলে অধিকাংশ কফি উৎপাদন করা হয়, এই বাগিচা ফসল চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা দাও। দেখো ভারতের কর্ণাটকের চিকমাগালুরে অধিকাংশ কফি উৎপাদন হয়। চিকমাগালুর ভারতের কফি উৎপাদন কেন্দ্র। কফি চাষের অনুকূল পরিবেশ এবার বর্ণনা দিতে হবে। আচ্ছা এখানে অনুকূল পরিবেশকে দুই ভাগ করে, একটা প্রাকৃতিক আর একটা হচ্ছে অর্থনৈতিক। দেখো প্রাকৃতিক পরিবেশটা কী আছে, 1 নম্বর জলবায়ু, ক্রান্তীয় অঞ্চলের উষ্ণ আর্দ্র, এটা উষ্ণ হবে, উষ্ণ আর্দ্র পরিবেশ বিশেষত নিরীক্ষ আবহাওয়ায় কফি চাষ ভালো হয়। উষ্ণতা কত দরকার হয়, কফি চাষের জন্য বেশি উষ্ণতার প্রয়োজন হয়, এটা কিন্তু উষ্ণতা হবে, এটা উষ্ণতা হবে, ঠিক আছে। কিছু স্পেলিং মিস্টেক আছে, এগুলো ঠিক করে নেবে। সাধারণত 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কফি চাষ ভালো হয়। নেক্সট হচ্ছে বৃষ্টিপাত, দেখো 150 থেকে 250 সেন্টিমিটার বা তারও বেশি বৃষ্টি হলে কফি চাষ ভালো হয়। ছায়া, দেখো ছায়া কীরকম হওয়ার দরকার, কফি চারাগুলিকে প্রখর সূর্যরশ্মি থেকে বাঁচানোর জন্য বাগিচার মধ্যে ছায়া প্রদানকারী গাছ হিসাবে কলা, ভুট্টা প্রভৃতি বড় পাতার গাছ রোপণ করা হয়। নেক্সট হচ্ছে মৃত্তিকা, লাভাসৃষ্ট উর্বর মাটি এবং লাল দোআঁশ মাটি কফি চাষের পক্ষে উপযোগী। নেক্সট লিখবে ভূমির প্রকৃতি, ঢালু উচ্চভূমি বিশেষত পর্বতের পাদদেশে কফি গাছ ভালো হয়। দক্ষিণ ভারতের দক্ষিণ কর্ণাটক, পার্বত্য অন্ধ্রপ্রদেশ, উত্তর কেরালার পার্বত্য অঞ্চলে, তামিলনাড়ুর উত্তরাংশে প্রচুর কফি উৎপন্ন হয়। তাহলে এইটুক লিখলে কিন্তু তোমাদের উত্তরটা হয়ে গেল। এবার তোমরা দেখো ভারতের জনজীবনের নগরায়নের নেতিবাচক প্রভাবগুলি উল্লেখ করো। এই উত্তরটা সুন্দর করে তোমাদের লিখতে হবে। দেখো কি বলছে, যে কোনো সমাজ ব্যবস্থায় গ্রাম্য অবস্থা থেকে ধীরে ধীরে শহর অবস্থায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে নগরায়ন বলে। অর্থাৎ গ্রাম ধীরে ধীরে উন্নত হতে হতে যখন শহরে পরিণত হয় সেটাকে বলে নগরায়ন। পৃথিবীর অন্যান্য উন্নয়নশীল দেশগুলির মতো ভারতের নগরায়ন আর্থসামাজিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এর কিছু নেতিবাচক প্রভাব আছে। আর এই নগরায়ন হলে কি কি নেতিবাচক প্রভাব দেখা যায়, দেখো অপরিকল্পিত নগরায়ন, ভারতের নগরায়নের সবচেয়ে বৃহৎ সমস্যা হলো ভারতের কোনো পরিকল্পনা ছাড়াই নগরায়নের বিকাশ হচ্ছে। মোট পৌরবাসীর প্রায় 70% প্রথম শ্রেণীর শহরে বাস করে, যার মধ্যে 42.6% মানুষ 53টি মিলিয়ন সিটিতে বাস করে। ফলে শহরের রাস্তাঘাটে প্রত্যহ যানজটের সমস্যা দেখা যায়। সরকারি ও বেসরকারি কর্মসংস্থান অন্যান্য ক্ষেত্রে সব শহরেই অবস্থিত, ফলে মানুষকে কর্মের জন্য শহরে ভিড় বাড়াতে হয়, যেমন মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু। আচ্ছা নেক্সট আছে বাসস্থানের অভাব, ভারতীয় বড় বড় নগরগুলিতে জনসংখ্যার চাপ এতটাই বেশি যে সকল মানুষের জন্য বাসস্থান বা আবাসস্থলের অভাব পরিলক্ষিত হয়, যার ফলস্বরূপ বস্তির উদ্ভব দেখা যায়। মুম্বাই শহরে অবস্থিত ধারাবি বস্তি ভারত তথা পৃথিবীর বৃহত্তম বস্তি। আচ্ছা নেক্সট তোমরা লিখবে জল নিকাশি ব্যবস্থা, পূর্ব ভারতের শহর সংলগ্ন নদীগুলিতে পৌর আবর্জনা নিক্ষেপ করা হতো, কিন্তু পরিবেশ সচেতনতা বাড়ায় তা সম্পূর্ণভাবে বন্ধ হয়েছে। বেশিরভাগ শহরে বিকল্প ব্যবস্থা গড়ে না ওঠায় সমস্যায় ভুগছে। নেক্সট পয়েন্ট কী আছে দেখো, বিদ্যুৎ সরবরাহ জনিত সমস্যা, শিল্প, পরিবহন, বাণিজ্য, সামাজিক কাজে তাই নগর বা শহর অঞ্চলে প্রচুর বিদ্যুতের প্রয়োজন হয়, কিন্তু ভারতের প্রায় প্রতিটি শহরে চাহিদার তুলনায় বিদ্যুতের যোগান ঘাটতি দেখা যায়। নেক্সট লাস্ট লিখবে শহরমুখী প্রবণতা, সাম্প্রতিককালে গ্রাম থেকে দলে দলে মানুষ কাজ, সুযোগ সুবিধা, শিক্ষাসহ আরও উন্নত জীবনযাপনের আশায় শহরে আসছে। 2000 সালের জনগণনায় দেখা গেছে ভারতের এই প্রথম গ্রামীণ মোট জনসংখ্যার বৃদ্ধির চেয়ে শহরে মোট জনসংখ্যা বেড়েছে 32.12%।
এইটুকু উত্তর যদি সুন্দর করে তোমরা লিখে দাও একদম 100% পারফেক্ট হবে এবং সম্পূর্ণ ফুল মার্ক কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখাবো অন্য একটা টপিক নিয়ে অন্য একটা ভিডিওতে। আমাদের চ্যানেলে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের বাকি ভিডিওগুলো না দেখে থাকলে তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে তো অবশ্যই কিন্তু তোমরা দেখে নিও।